আমার ভাতিজা খুব আকর্ষণীয় ছিল এবং তাকে দেখলে আমি আবেগপ্রবণ হয়ে পড়তাম। তাকে দেখলে আমার মন কেমন জানি করত। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, এই সুযোগে আমি আমার ইচ্ছা পূরণ করব। আমার স্বামী কয়েকদিনের জন্য শহরের বাইরে চলে গিয়েছিলেন। সেই রাতে আমি আমার ভাতিজার ঘরে গেলাম এবং ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়লাম। যখন রাত গভীর হয়ে গিয়েছিল, সে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি কি চাই। আমার নাম ছিল সোনালি এবং আমি আমার শ্বশুরবাড়িতে স্বামীর সাথে সুখী ছিলাম। কিন্তু অজানা কারণে আমি আমার ভাতিজার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। সে ছিল আকর্ষণীয়, যদিও আমার স্বামী আমাকে কখনো বলেনি যে তার এমন একটি ভাগ্নে আছে। আমাদের বাড়িতে একজন কাজের মেয়ে কাজ করত, আর আমি নিজেও বাড়ির কাজ করতাম। একদিন আমি লক্ষ্য করলাম আমার ভাতিজা আমাদের বাগানে গাছে পানি দিচ্ছে। সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিলাম এবং বুঝতে পারছিলাম যে সে আমার দিকেও আগ্রহী। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি ভেবেছিলাম আমার বয়স 25 হলেও আমি এমনভাবে নিজেকে সাজিয়ে রাখতাম যেন আমার বয়স 17 বা 18 মনে হতো। তরুণ বয়সে আমার চেহারা ছিল আকর্ষণীয়, কিন্তু আমি জানতাম আমার ভাতিজা খুব লাজুক। সে কখনো প্রথমে কিছু বলার সাহস করবে না, কারণ আমার স্বামী তাকে সব সময় নিয়ন্ত্রণ করতেন। ছোটখাটো বিষয়েও তাকে সতর্ক করতেন, এটা করো না, ওটা করো না। এই কারণেই সে তাকে ভয় পেত এবং আমার দিকে আগাতে সাহস করত না। কিন্তু আমি জানতাম কেউ না কেউ প্রথম পদক্ষেপ নেবে। আমি বা আমার ভাতিজা, কেউ একজন। আমি ভাবছিলাম যে যদিও আমি আমার স্বামীর সাথে খুশি ছিলাম, তবুও সেই পূর্ণ সুখ আমি তার কাছ থেকে পাইনি, যা একজন নারী একজন পুরুষের কাছ থেকে যা চায়। এইসব ভাবতে ভাবতে 10 দিন কেটে গেল। এই 10 দিনের মধ্যে সে আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছিল। তার কথা বলার ধরন ছিল অত্যন্ত সুন্দর। সে খুব মধুর সুরে আমার সাথে কথা বলত। অন্যদিকে আমার স্বামী আমার সাথে সবসময় কঠিন ভাষায় কথা বলতেন, যা আমাকে কষ্ট দিত। তবে আমার ভাতিজা সুনীল আমার সাথে খুব ভদ্রভাবে কথা বলত, আমাকে সম্মান করত। সুনীলের প্রতি আমার মনোযোগ বৃদ্ধি পাচ্ছিল এবং আমি অনুভব করছিলাম যে তার প্রতি আমার আকর্ষণ বাড়ছে। আমি এ বিষয়ে কাউকে বলতে চেয়েছিলাম, কিন্তু জানতাম যে বললে সমস্যার সৃষ্টি হতে পারে। আমি যদি কাউকে বলতাম, তারা আমার সম্পর্কে অপবাদ ছড়াত এবং আমার স্বামীও আমাকে ছেড়ে দিতে পারত। তাই আমি এটি গোপন রেখেছিলাম, কিন্তু আমার হৃদয় তখন আমার ভাতিজার জন্য ব্যাকুল ছিল। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে সেই রাত আমি তার সাথে কাটাবো। আমার স্বামী কাজে বাইরে যাচ্ছিলেন, আর আমি খাবার তৈরি করে দ্রুত খেয়ে নিলাম। রাত গভীর হলে আমি ধীরে ধীরে তার রুমের দিকে এগোলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, কিন্তু আমি থামিনি। দরজা খুলে ভেতরে ঢুকলাম এবং তার পাশে শুয়ে পড়লাম। আমার হাত তার বুকে রেখে আমি চাদর সরালাম এবং তখনই আমার মাথা ঘুরে গেল। এটা আমার ভাতিজা ছিল না, আমার। আমি প্রথমে খুব খুশি ছিলাম, কারণ আমার স্বামী সবসময় আমার যত্ন নিতেন। কিন্তু সেই রাতে সবকিছু বদলে গেল। তার কিছু আচরণ ছিল খারাপ। তিনি মাঝে মাঝে আমার সাথে খুব রুডভাবে কথা বলতেন, যা আমার খারাপ লাগত। আমি পরিবারের একমাত্র মেয়ে ছিলাম যে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছে, কারণ আমাদের গ্রামে মেয়েদের বেশি পড়তে দেয়া হতো না। তবে আমার বাবা মা আমাকে স্নাতক পর্যন্ত পড়াতে উৎসাহিত করেছিলেন। আমি আশা করেছিলাম যে যার সাথে আমি বিয়ে করব সে শিক্ষিত হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্বামী তেমন শিক্ষিত ছিলেন না। তবে তার ধনসম্পদ দেখে আমার বাবা মা আমাকে তার সাথে বিয়ে দিলেন। আমাদের শ্বশুরবাড়ি ছিল খুব বড় এবং আমার আরামের জন্য আমার স্বামী গ্রামে একটি বড় বাড়ি তৈরি করেছিলেন, যেখানে আমরা থাকতাম। আমি নিজেই সব কাজ করতাম, কিন্তু সময়ের সাথে সাথে আমি ক্লান্ত হয়ে পড়লাম এবং আমার স্বামীর কাছে অনেকবার অভিযোগ করতাম। আমি বলতাম, এত বড় বাড়ির সব কাজ আমি একা করতে পারব না। আপনি একজন সহকারী নিয়োগ করতে পারেন যে আমার কাজে সাহায্য করবে। কিন্তু তিনি সবসময় বলতেন, এর দরকার নেই, তুমি এত সুন্দর যে আমি চাই না তুমি অন্যের সাহায্য নাও। এজন্যই তোমাকে আমার পরিবারের কাছ থেকে দূরে এনেছি। তার এই কথাগুলো মাঝে মাঝে আমার মন খারাপ করত, কিন্তু আমি জানতাম এটাও ছিল ভালোবাসার একটি ধরন। হ্যাঁ, আমার স্বামী আমাকে গভীরভাবে ভালোবাসতেন এবং আমাকে সবসময় কাছে রাখতে চাইতেন। কিন্তু তার কথা বলার ধরন এবং আচরণের কারণে আমি তাকে তেমন ভালোবাসতে পারতাম না। আমি অনেকবার বলেছি যে তিনি তার কথা বলার ধরন পরিবর্তন করা উচিত, কিন্তু তিনি কোনো গুরুত্ব দিতেন না।
ছোটবেলা থেকেই তিনি এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে অর্থ উপার্জনের প্রতি বেশি মনোযোগ দেওয়া হতো। সময় চলে গেল এবং আমি ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম। আমার স্বাস্থ্যও ভালো ছিল না। অবশেষে তারা আমার জন্য একটি কাজের মেয়েকে নিয়োগ করল। দিনমজুর মহিলার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমরা সারাদিন হাসিঠাট্টা করতাম। তিনি আমার স্বামী আসার আগে তার বাড়িতে চলে যেতেন। তবে একদিন আমার স্বামী একটি অদ্ভুত কাজ করলেন যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের বাড়িতে একটি 18 বছরের ছেলেকে নিয়োগ করা হলো, যে বাগানে পানি দিত, ঘর ঝাড়ু দিত এবং বাইরে থেকে জিনিস আনত। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার স্বামী সাধারণত কাউকে বাড়িতে রাখতেন না। আমি জানতে চাইলাম কেন এই ছেলে এখানে আছে। কিন্তু আমার স্বামী বললেন, তুমি ক্লান্ত হয়ে পড়ছ, তাই আমি চাই এই ছেলে তোমাকে সাহায্য করুক। আমি অবাক হলাম যখন শুনলাম সেই ছেলেটি আমার স্বামীকে মামাজি বলে ডাকছে। তখন আমি বুঝতে পারলাম তিনি আমার স্বামীর ভাইপো। আমার স্বামী তাকে বাড়ির কাজে নিয়োগ দিয়েছেন। এই পরিস্থিতি দেখে আমি ভাবলাম, আমার স্বামী হয়তো আমার প্রতি সন্দেহ করছেন এবং আমার চরিত্র পরীক্ষা করতে চান। এটি ছিল তার এক বন্ধুর পরিকল্পনা, যিনি তার মতোই অশিক্ষিত ছিলেন। এই চিন্তা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিল, কিন্তু আমি জানতাম আমাকে বুঝদার হতে হবে। ভয়ে আমার মনটা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। ভাবলাম এই সন্দেহ আমাদের সংসার ধ্বংস করবে। তবে আমার স্বামীর আচরণ আমাকে বলেছিল যে এটি সেরকম নয়, তিনি কেবল সাহায্য করতে চেয়েছিলেন। 4 দিন ধরে সেই ছেলেটি আমাদের বাড়িতে কাজ করছিল, কিন্তু আমি এখনও তার সাথে দেখা করিনি। 4 দিন পর যখন তাকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। সে খুব সুদর্শন ছিল। এমন সুদর্শন ছেলে আমি আগে দেখিনি। আমি যেন এক মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আমার স্বামী আমার কাঁধে হাত রেখে আমাকে বাস্তবে ফিরিয়ে আনলেন। তিনি জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? তারপর তিনি বললেন, এখন তোমার পরিচয় করিয়ে দিই। এই ছেলেটি আমার বন্ধুর ছেলে, সে খুব গরিব। আমার বন্ধু অনুরোধ করেছিল যাতে আমি তাকে এখানে এনে কাজ দিই। আমি তার দিকে তাকিয়ে থাকলাম, তার চেহারা খুব সুন্দর ছিল। আমার স্বামী সবকিছু বুঝতে পেরেছিলেন, তাই তিনি আমাকে সেখান থেকে নিয়ে ভিতরে চলে গেলেন। হাঁটতে হাঁটতে আমি একবার বা দুবার ফিরে তাকালাম। এরপর আমি সেই ছেলেটির সাথে কথা বলতে শুরু করলাম। সে খুব ভালো কাজ করত এবং তার কথা বলার ধর্ম সুন্দর ছিল। ঘটনাটি বেশ অদ্ভুত ছিল এবং সেই ছেলেটির প্রতি আমার স্বামী বিরক্ত ছিলেন, কারণ সে তার এক বিশেষ বন্ধুর ভাতিজা ছিল। প্রতি সপ্তাহে আমার স্বামীকে শহরে যেতে হতো এবং এইবারও সে শহরে চলে গেল। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি আমার ইচ্ছা পূরণ করব এবং রাতটি সুনীল এর সাথে কাটাব। আমি পুরো দিন সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম এবং রাতে ধীরে ধীরে সুনীল এর ঘরে ঢুকে তার বিছানায় শুয়ে পড়লাম। আমি তার শরীরে হাত রাখলাম। সুনীল ঘাবড়ে গিয়ে বলল, তুমি এখানে কেন? তারপর আমি তাকে আমার ভালোবাসার কথা জানালাম। আমরা সেই রাতে একসাথে অনেক সময় কাটালাম এবং মনে হলো সত্যিকারের সুখ পেলাম। অবশেষে আমি আমার রুমে ফিরে গিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম এবং সেই রাতে খুব ভালো ঘুম হলো। সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন আমি বেশ ভালো অনুভব করছিলাম, কিন্তু সুনীল এর মুখ দেখে মনে হলো সে খুবই অনুতপ্ত। আমার আবার ইচ্ছা হলো তার সাথে সময় কাটানোর, কিন্তু আমার স্বামী বাসায় না থাকায় সুযোগ হলো না। তবে আমি সুনীল এর রুমে গিয়ে ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়লাম এবং তার গায়ে হাত রাখলাম। সে সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করল। আমি চাদর সরাতেই চমকে উঠলাম, কারণ সেখানে আমার 18 বছরের ভাতিজা নয়, আমার নিজের স্বামী শুয়েছিল। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং আমি ভয়ে কেঁপে উঠলাম। স্বামী রেগে গিয়ে আমার মুখে চড় মেরে বলল, তুমি কি ভেবেছিলে তুমি এটা করতে পারবে আর আমি জানব না? সুনীল আমাকে সব বলেছে গত রাতে। তিনি আরও বললেন, আমি অনেক দিন ধরে তোমার চালচলন লক্ষ্য করছিলাম। তোমার সব পরিকল্পনা আমি জানতাম। তুমি আমাকে ঠকাতে চেয়েছ। আমি এই কথা শুনে ভীষণ কষ্ট পেলাম এবং ভয়ে মরে যেতে চাইলাম, কিন্তু এটাকে স্বপ্ন মনে করে উপেক্ষা করেছিলাম। কিন্তু এখন বাস্তবতাটা আমার সামনে দাঁড়িয়েছিল। স্বামীর রাগ এবং দুঃখ তার মুখে স্পষ্ট ছিল এবং তার চোখে হতাশা এবং ক্ষোভ দেখতে পাচ্ছিলাম। তার সেই দৃষ্টিতে আমি কাঁপতে লাগলাম, মাথা ফেটে যাচ্ছিল। শ্বাস নিতে পারছিলাম না। আমার স্বামী বললেন, তুমি তোমার নিজস্ব ফাঁদে পড়েছ, তুমি শিক্ষিত হলেও ভালো মেয়েদের মতো আচরণ করনি। আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার রুমের দিকে দৌড়ে গেলাম, আর সে আমার পেছন পেছন আসছিল। আমি ভয়ে কাঁপছিলাম,
কারণ আমি জানতাম এখন আমার সাথে কি ঘটতে যাচ্ছে। আমার স্বামী আমাকে জীবিত ছেড়ে দেবেন না, এবং এটা আমার প্রাপ্য ছিল। এত ভালো স্বামী থাকা সত্ত্বেও আমি অন্যায় করেছিলাম। শয়তানের ফাঁদে পড়ে রুমে ঢুকে দেখি তিনি কোথাও নেই। ভয়ে আমি সেখানেই থেমে গেলাম, কারণ আমার সামনে মৃত্যুর ভয় ছিল। তিনি বাইরে থেকে জোরে জোরে ডাকতে লাগলেন, তুমি যদি 5 মিনিটের মধ্যে বাইরে না আসো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই কথা শুনে আমার মনে হলো মৃত্যুর চেয়েও খারাপ কিছু। আমি বাইরে এসে তার পায়ে পড়ে বললাম, আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি এমন কাজ করব না। আমি আমার আবেগের কাছে হেরে গিয়েছিলাম। সে আবার আমার মুখে থাপ্পড় মেরে বলল, তুমি খুবই অসভ্য, তোমার লজ্জা নেই। আজ তোমাকে জীবিত রেখে দেব না। তিনি একটি লাঠি নিয়ে আমাকে মারতে শুরু করলেন। আমি আমার কাজের জন্য ক্ষমা চাইতে লাগলাম, কিন্তু তিনি থামলেন না। তিনি যন্ত্রের মতো মারতে লাগলেন। এই আমার সেই স্বামী, যিনি আগে আমার জন্য জীবন দিতেন। আমার স্বামী সবসময় আমার যে কোনো সমস্যার পাশে দাঁড়াতেন এবং আমার সামান্য অসুবিধাতেও উদ্বিগ্ন হতেন। কিন্তু আজকের দিনটা আলাদা ছিল। রাগের বশে তিনি সম্পূর্ণ মেজাজ হারিয়ে ফেললেন এবং থামার কোনো লক্ষণ দেখালেন না। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করছিলাম, ক্ষমা চাইছিলাম, কিন্তু তিনি কিছুতেই থামতে রাজি ছিলেন না। অবশেষে তিনি ক্লান্ত হয়ে লাঠি ফেলে দিয়ে বিছানায় বসে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। তিনি আরও বললেন, তোমাকে এত সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু তুমি সব নষ্ট করে দিয়েছ। আমার সম্মান তোমার কাছে মূল্যহীন ছিল। তোমাকে মাথার মুকুট বানিয়েছি, কিন্তু তুমি তার যোগ্য ছিলে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি যদি আমার সাথে সঠিকভাবে ব্যবহার করতে এবং সঠিকভাবে কথা বলতে, তাহলে আমি কখনো এমনটা করতাম না। আমি শুধু তোমার দিকেই মনোযোগী হতাম। আমি তোমাকে অনেকবার বলেছি তোমার কথা বলার ভঙ্গি বদলাতে, কিন্তু তুমি কখনো শোনোনি। তিনি বললেন, তুমি আমার কথায় পাত্তা দাওনি, তাই আমিও পাগল হয়ে গেছি। কেন ঘরের ভিতর এমন করেছ? আমি তার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। তিনি বিষণ্ণ চোখে তাকিয়ে বললেন, আমি তোমাকে এত সম্মান দিয়েছি, এত ভালোবাসা দিয়েছি, আর তুমি আমাকে এই শিক্ষা দিয়েছ যে আমার অনুপস্থিতিতে তুমি অন্য কারোর সাথে ঘুমাতে পারো। আমি তার দিকে তাকিয়ে বললাম, এর জন্য তুমিও দায়ী। তুমি যদি আমাকে সঠিকভাবে ভালোবাসতে, আমি কখনো এমনটা করতাম না। আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। প্রথম 2-3 দিন সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর তুমি অনেক দিন আমার থেকে দূরে থাকলে, আমাকে ঠিকমতো সময় দিলে না। তখন আমি কি করব? আমি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। আমার কি দোষ ছিল, বলো? তুমি যদি ওকে রাখলে এতসব নাটক হতো না। আমি আমার ভুল মানতে রাজি নই। সে তখন একই কথা বলতে লাগল যে সে আমাকে পরীক্ষা করছে। দেখো, আজ আমার সন্দেহ বিশ্বাসে পরিবর্তিত হয়েছে, এবং আমি খুব দুঃখিত যে তোমার মতো একটি মেয়ে আমার স্ত্রী। তখন তার কণ্ঠে শুধু দুঃখ ছিল। আমি সেই কথাটি শুনেছিলাম। আমার আফসোস ছিল যে আমার স্বামী আমাকে এত ভালোবাসলেও আমি তাকে ঠকাতে চেয়েছিলাম। কিন্তু আমি আমার ইচ্ছার কাছে হার মানতে বাধ্য হয়েছিলাম। এখন আমি কি বলবো? আমার স্বামী হঠাৎ রেগে গিয়ে মুখ লাল করে উঠে দাঁড়ালেন এবং আমার হাত ধরে কাছে নিয়ে এসে বললেন, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। কারণ যখনই তোমার মুখ দেখি, তোমার এই খারাপ কাজটা আমার মনে পড়ে। এই কষ্ট আমি সহ্য করতে পারি না। তিনি বললেন, আমি সহ্য করেছি, কিন্তু এখন আর এই কষ্ট সহ্য করতে পারি না। একজন পুরুষের সব কিছু সহ্য করতে পারি না, তাই আজ আমি তোমাকে তালাক দিয়েছি। এই কথা শুনে আমি যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। 3 দিন আগে আমার জীবন সুখে পরিপূর্ণ ছিল। আজ আমি সম্পূর্ণ অসহায় হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। আমার স্বামী আমাকে এমন জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল যেভাবে আমি প্রতিদিন নিজেকে তুলে দাঁড়াতাম। যদিও এটি আমার জন্য একেবারেই ঠিক ছিল না, কারণ আমি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। আমার স্বামীর অনুপস্থিতিতে আমি এসব করছিলাম। কিন্তু এখন আমার কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে আমার চরিত্রের দাগ। আমি উঠে আমার জিনিসপত্র গুছিয়ে মায়ের বাড়িতে চলে এলাম, কিন্তু সেখানেও শান্তি পাইনি। আমার স্বামী আমার পরিবারের সবাইকে সব জানিয়ে দিয়েছিল, যার ফলে আমার মা, ভাই এবং ফুফু সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করল। একসময় আমি আমার স্বামীর ঘরের রানী ছিলাম, কিন্তু আজ আমার একটি ভুল আমার জীবনকে নষ্ট করে দিয়েছে। যারা আমাকে একসময় সম্মানের চোখে দেখত, তারা এখন ঘৃণার চোখে দেখে। আমি এতটাই লজ্জিত যে নিজের নামও মনে করতে পারছি না। মনে হচ্ছিল এখন আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
বারবার সেই ছেলেটির কথা ভাবতে লাগলাম, যে আমাদের বাড়িতে না এলে হয়তো এই ভুলটা কখনোই ঘটত না। এখন আমি আমার বাবা মায়ের বাড়িতে কাজের মেয়ের মতো জীবন কাটাচ্ছি, কিন্তু আজও আমার ইচ্ছা আমাকে এভাবে বাঁচতে বাধ্য করেছে। মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ির লোকদের সম্মান করা তাদের কর্তব্য হয়ে দাঁড়ায়, কিন্তু একই মেয়ে যখন তার স্বামীর সম্মান নষ্ট করে, তখন সে সেই ঘরের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই বিবাহিত মেয়েদের সবসময় তাদের স্বামীর সম্মান রক্ষা করা উচিত, কারণ বিয়ের পর তারা সম্পূর্ণ অপরিচিত পরিবেশে চলে আসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ। আমি শুনতে পেলাম দেবর এবং শ্বশুর নিজেদের মধ্যে কথা বলছিলেন, বাবা, তাড়াহুড়ো না করাই ভালো। প্রিয়া এখনও তরুণ, তার সবকিছু বোঝার ক্ষমতা আছে, তবে আমাদের আরও কিছুটা সময় নেওয়া উচিত। শ্বশুর উত্তরে বললেন, তুমি খুব সতর্ক, তবে এমন সুন্দর মেয়েকে সামনে রেখে ধৈর্য রাখা কঠিন। এই কথাগুলো শুনে আমি বেশ অস্বস্তি বোধ করতে লাগলাম। কিছু বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু যেন শরীর অসাড় হয়ে আসছিল। তারা রুম থেকে বেরোনোর আগেই আমি তাড়াতাড়ি নিজের রুমে ফিরে এলাম। কিছুক্ষণ পর তারা আমার রুমে এসে, আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইবই করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমি এমন একটি বাড়িতে বিয়ে হয় যেখানে লোকজন ছিল না। ছোটবেলায় আমি দেখতে সুন্দর এবং আকর্ষণীয় ছিলাম। যখন আমার বয়স 11 বছর ছিল, তখন থেকেই মানুষ আমার সৌন্দর্য নিয়ে কথা বলত। যখন আমার বয়স 18, আমার বিয়ে হল। বিয়ের পর প্রথম রাতেই আমার স্বামী তার কাজের কারণে শহরে চলে যায়। আমি তখন একা ছিলাম, আর সেদিন রাতে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের বাথরুম থেকে আমার শ্বশুর বের হচ্ছেন। এটা দেখে আমি কিছুটা অস্বস্তি বোধ করি, তবে আমি তখন কিছু বলিনি। আমার স্বামী শহরে যাওয়ার পর বাড়িতে শুধু আমি, আমার শ্বশুর এবং আমার 20 বছর বয়সী দেবর ছিলাম। আমরা তিনজনই বাড়িতে ছিলাম। আর সেই পরিস্থিতিতে নিজেকে একটু অপ্রস্তুত মনে হচ্ছিল। এই ধরনের পরিবেশে নিজেকে সামলে নেওয়া এবং পরিবারের মধ্যে সম্পর্কের সঠিক ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জের ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমি সবকিছু ঠিক করে নিতে পেরেছিলাম না। কারণ আমার সাথে কিছু ঘটতে যাচ্ছিল যা আমি কখনো ভাবতেও পারিনি। শ্বশুরবাড়িতে আমি যখনই মাথা নিচু করে চুপচাপ থাকতাম, তখন আমার দেবর, কুনাল, আমাকে আমার নাম ধরে ডাকত। যদিও আমি তার বড় ভাইয়ের বউ, কিন্তু বয়সে আমি তার থেকে ছোট ছিলাম। সে সবসময় আমার নাম ধরে ডাকত, যা আমাকে একটু অস্বস্তিতে ফেলত। স্বামীকে ছাড়া আমি খুব একা বোধ করতে লাগলাম। আমার স্বামীকে ভীষণ মিস করছিলাম, কিন্তু তখনই বাবার বাড়ি যাওয়ার উপায় ছিল না। একদিন দুপুরে রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। আমার মনের অবস্থা বুঝে কুনাল রান্নাঘরে এসে বলল, ভাবি, তুমি কাঁদছ কেন? আমি ওকে আমার কষ্টের কারণ বলতে চাচ্ছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত বলে দিলাম। তখন সে বলল, ভাবি, আমি দাদাকে ফোন করি। কিছুক্ষণ পর আমার স্বামীর সাথে কথা বলতে সে জানালো, আমি খুব ব্যস্ত আছি, কিন্তু খুব শিগগিরই তোমাকে শহরে নিয়ে আসব। ফোন রেখে দেবর বলল, ভাবি, দাদা চাইছে তুমি আমাদের খেয়াল রাখো, তাহলেই সে খুশি হবে। আমার স্বামীর কথা ভেবে আমার মনের মধ্যে শান্তি এলো। আমি চেয়েছিলাম আমার শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে, আর সেই মুহূর্তে আমার মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠল। পাশে থাকা কুনাল বলল, ভাবি, যদি কিছু মন খারাপ হয় আমাকে বলো, লজ্জা পেও না। ও ছিল খুবই সরল। দেবর মাঝে মাঝে আমাকে ভাবি বলে ডাকত, কিন্তু ধীরে ধীরে আমি তার সাথে কথা বলতে শুরু করলাম, কারণ তখনও আমার শ্বশুরের সাথে বিশেষভাবে কথা হয়নি। এক সন্ধ্যায় শ্বশুর যখন বাড়িতে ফিরলেন, তার জামাকাপড় ময়লা ও কাদায় ঢেকে গিয়েছিল। আমি বুঝতে পারলাম তিনি হয়তো কোথাও কাদায় পড়ে গিয়েছেন। তিনি আমাকে ডেকে বললেন আমার কাপড় বদলে দিতে হবে, আর ঘরে তখন আর কেউ ছিল না। তিনি আমাকে সাহায্য করতে বললেন এবং তার শরীরে ময়লা ও কাদা পরিষ্কার করার জন্য পানি ঢালতে বললেন। আমি কিছুটা দ্বিধায় ছিলাম, কারণ এর আগে এমন পরিস্থিতিতে পড়িনি। তবে পরিস্থিতি বুঝে আমি তার শরীরে পানি ঢালতে শুরু করলাম। শ্বশুর দাঁড়িয়েছিলেন, যেন এতে কোনো লজ্জা নেই। আমার মন একটু সংকোচে ভরা ছিল, তবু আমি কাজটা করছিলাম। তিনি বললেন, পানি ঠিকমতো পড়ছে না, একটু কাছ থেকে ঢালো। আমি কাছাকাছি গিয়ে পানি ঢালতে লাগলাম। এর মধ্যে তিনি আমাকে বললেন কোথায় এবং কিভাবে পরিষ্কার করতে হবে। আর আমি তার নির্দেশনা মতো কাজ করছিলাম। তখনই কুনাল বাসায় ফিরে এলো। সে এসে আমাকে বলল, ভাবি, আমি বাবার সাহায্য করব, তুমি একটু ঘরে চলে যাও।
আমি শ্বশুরের সাথে থাকায় আমার শাড়িও ভিজে গিয়েছিল, তাই ঘরে ঢুকে শাড়ি বদলাতে লাগলাম। কিছুক্ষণ পরে আমি বাইরে গিয়ে লক্ষ্য করলাম ভেজা পায়ের ছাপ কুণাল এর রুমের দিকে যাচ্ছে। আমার মনে সন্দেহ জাগল, কিন্তু তেমন কিছু না ভেবে চুপ করে থাকলাম। বাড়িতে নতুন এসেছি, তাই এসব নিয়ে কথা বলা ঠিক মনে হল না। রাতে যখন আমি শ্বশুর ও কুণালকে খাবার পরিবেশন করছিলাম, শ্বশুর হঠাৎ আমার হাত ধরে বললেন, তুমি এখন এই বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের সাথেই বসে খাও। আমার খাওয়া শেষ হওয়ার পর শ্বশুর আমাকে হেসে বললেন, বুমা, কবে দাদা বানাবে আমাকে? আমি তো খুব দ্রুত এই বাড়িতে নাতির হাসি শুনতে চাই। তার কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কারণ আমার স্বামী তখন বাড়িতে ছিল না। মনে মনে ভাবলাম হয়তো আমার স্বামী আর শ্বশুরের মধ্যে কিছু আলোচনা হয়েছে, আর শ্বশুর তার নাতি নিয়ে ইঙ্গিত দিচ্ছেন, যার মানে আমার স্বামী শীঘ্রই ফিরে আসবে। আমার ধারণা ছিল হয়তো আমার স্বামী সুনীল আমাকে সারপ্রাইজ দিতে চাইছে, আর শ্বশুর সরাসরি না বলে ঘুরিয়ে কথা বলছেন। তবে শ্বশুর আর কিছু না বলায় আমি তাকে কোনো প্রশ্ন করিনি। রাতের খাবারের পরে শ্বশুর আমাকে তার ঘরে ডেকে বললেন তার পায়ে তেল মালিশ করে দিতে। আমি তার ঘরে গিয়ে দেখি তিনি হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে বসে আছেন। আমি তার পায়ে তেল লাগিয়ে মালিশ করতে শুরু করলাম, আর তখন তিনি আমার কাজের প্রশংসা করতে লাগলেন। তোমার হাতের ছোঁয়া খুবই মনোমুগ্ধকর, বলতে বলতে কিছু অস্বস্তিকর কথা বললেন, যা আমাকে বিব্রত করল। আমি মাথা নিচু করে থাকলাম। আমি যখন রুম থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন তিনি আবার বললেন, বুমা, সুনীলকে মিস করছ? জানি, কিন্তু এখন তার কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা করো না, সুনীল যেমন আমার ছেলে, তেমনি তোমারও কোনো কমতি নেই। আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। যদি কোনো কিছু খারাপ লাগছিল, তখন শ্বশুর যখন আমার সাথে কথা বলছিলেন, হঠাৎ তিনি খেয়াল করলেন যে দেবর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। শ্বশুর তাকে ডাকলেন এবং শ্বশুরের ঘরে চলে এলো। আমি ভেবেছিলাম শ্বশুর দেবরকে ধমক দেবেন, কারণ সে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা শুনছিল। কিন্তু এর পরিবর্তে তিনি বললেন, তুমি যখন আমাকে দরকার মনে করবে না, তখন তোমার দেবরকে বলো, সে তো তোমার স্বামীর ভাই। আমরা সবাই এক, তুমি আমাদের পরিবারেরই একজন। শ্বশুরের এই কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু তিনি এমনভাবে বলছিলেন যেন কোনো দোষের কিছু নেই। আমি চুপচাপ মাথা নেড়ে আমার ঘরে ফিরে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দেবর আমার পাশেই ঘুমাচ্ছে। আমি অবাক হলাম, কিন্তু আরও অবাক হলাম যখন দেখি শ্বশুর আমার ঘরের বাথরুম থেকে বেরিয়ে আসছেন। আগের রাতের কথাগুলো মনে পড়তে লাগল, যখন শ্বশুর বলেছিলেন আমরা সবাই একই পরিবারের অংশ। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে বিছানা থেকে উঠে দেবরকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কিভাবে এলে? দেবর কুণাল হাসতে হাসতে বলল, ভাবি, ভয় পেও না। রাতে আমার ঘরের ফ্যান বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আমাকে জাগিয়ে দিলে। আমি ঠিক বুঝতে পারিনি এবং তাই এমনটা হলো। মাফ করে দিও। আমি কিছুটা অস্বস্তিতে ছিলাম, কিন্তু তার কথাগুলো শুনে তেমন কিছু বললাম না। এরপর দেবর বলল, বাবা গতকাল বলেছিলেন সুনীল ভাই আর আমি তো এক, এই বাড়িতে আমারও সমান অধিকার আছে। তার কথার মধ্যে একটু অদ্ভুত ভাব ছিল, যা আমার মনকে অশান্ত করে তুলল। দেবর কুণাল এর এই আচরণ নিয়ে আমি ভাবলাম আমার স্বামীকে অবশ্যই বলব। বিয়ের পরের এই সকালটা আমার জন্য আনন্দময় হওয়ার বদলে অনেকটা বিভ্রান্তিকর হয়ে গেল। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আমার স্বামী সুনীল ফিরে আসবে, যাতে আমি সবকিছু তাকে বলতে পারি। সকালে ঘুম থেকে উঠে দেখি শ্বশুর আমার বাথরুম থেকে বেরিয়ে আসছেন। আমাদের বাড়িতে আমার ঘর ছাড়া সবার জন্য একটি সাধারণ বাথরুম ছিল, তাই প্রথমে আমি কিছুটা অবাক হলেও পরে বুঝলাম যে সাধারণ বাথরুমের কল হয়তো নষ্ট হয়ে গেছে। নাস্তার সময় শ্বশুর দেবরকে বললেন, বিকেলে আমি বাথরুমের ট্যাপ ঠিক করতে আসব। তুমি ঘরেই থাকো। সেই দিন সকালে শ্বশুর এসে বাথরুমের মেরামত কাজ করলেন। তিনি গ্রামের হাসপাতালে কাজ করতেন, আর কুণাল দেবর তখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। দুপুরে শ্বশুর কাজ শেষে বেরিয়ে গেলে কুণাল আমার রুমে এলো। তার হাতে একটি ছোট বক্স ছিল। কুণাল বলল, এটা সুনীল দাদা পাঠিয়েছে। আমি বক্সটা খুলে দেখি ভিতরে অনেক মিষ্টি আর একটি চিঠি। চিঠিতে সুনীল লিখেছে, প্রিয় স্ত্রী, আমি খুব শিগগিরই গ্রামে আসছি। সুনীল এর মেসেজ পড়ে আমি খুব খুশি হলাম। সেই আনন্দে তার পাঠানো মিষ্টি মুখে দিলাম এবং একে একে ৩-৪টি মিষ্টি খেয়ে ফেললাম। দেবর মিষ্টি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে গেলাম। ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে আয়নায় নিজের মুখের দিকে তাকালাম। মনে হলো আমি ১ ঘন্টা ঘুমিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল অনেকটা সময় কেটে গেছে।
আসলে সেদিন আমি সারা দিন রাত ঘুমিয়েছিলাম সেটা জানতামই না। দরজা খুলতেই দেখি আমার ছোটবেলার বান্ধবী রুমি দাঁড়িয়ে আছে। রুমি আমাকে দেখে বলল, আমি তো কাল তোমার সাথে দেখা করতে এসেছিলাম। রুমি আরও বলল যে সে কাল আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমি এত গভীর ঘুমে ছিলাম যে টের পাইনি। সে বলল, আমি শুনেছি তুমি এই গ্রামে বিয়ে করেছ, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। রুমি আরও বলল, প্রিয়া, তোমার দেবরকে খুব খুশি দেখাচ্ছিল, এবং এটা তোমার শরীরের ভাষাতেও স্পষ্ট ছিল। গতকাল যখন আমি এসেছিলাম সে তোমার পাশে বসেছিল। তোমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো দেখাচ্ছে। রুমি আমার দেবরকে আমার স্বামী মনে করেছিল। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে রুমিকে জিজ্ঞেস করলাম, তুমি কাকে আমার স্বামী ভেবেছ? রুমি বলল, তোমার ঘরে যে লোকটি তোমার খাটে বসেছিল, আমি তো তাকে জামাই ভেবেছিলাম। তার নাম কুনাল, তাই না? আমি হেসে বললাম, না, কুনাল আমার স্বামী নয়, সে আমার দেবর। আমার স্বামী সুনীল শহরে কাজ করে এবং শীঘ্রই ফিরে আসবে। রুমিরর মুখে একটু অস্বস্তি দেখা গেল। সে বলল, তোমার স্বামী যখন শহরে থাকে তখন তুমি শ্বশুরবাড়িতে একা কিভাবে থাকো? তোমার মতো মেয়ের একা থাকা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব তোমার স্বামীর সাথে শহরে চলে যাও। তার কথাগুলো আমাকে কিছুটা চিন্তায় ফেলল। রুমির কথা কিছুটা সঠিক ছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে বাড়িতে একা থাকাটা আর নিরাপদ মনে হচ্ছে না। প্রতিদিনের সাধারণ কথাগুলো এখন অন্য ইঙ্গিত দিচ্ছিল। আমি যে এত গভীর ঘুমিয়েছিলাম সেটা নিয়েও একটু অস্বস্তি লাগছিল। রুমি তার স্বাভাবিক হাসি খুশি মেজাজে আমার সাথে মজা করতে করতে বলল, তোমার স্বামীর নিশ্চয়ই মোবাইল আছে এবং সে সোশ্যাল মিডিয়াতেও থাকবে। আমি বললাম, আমি এসব কিছু জানি না। আমার নিজেরও মোবাইল নেই। রুমি তখন বলল, তাহলে আমি তোমার স্বামীর নাম সোশ্যাল মিডিয়ায় খুঁজে দেখব। সে তার ফোনে কিছুক্ষণ সার্চ করে সুনীল এর বেশ কয়েকটি ছবি পেল। ছবি দেখে রুমি খুশি হয়ে বাড়ি চলে গেল। রুমি ছোটবেলা থেকেই খুব শিক্ষিত এবং তার বাবা মা তাকে ভালো শিক্ষা দিয়েছেন। রুমি তার মামার বাড়িতে চলে গেল, আর শ্বশুর ও দেবর কুনাল আচমকাই আমার সাথে একটু দূরত্ব বজায় রাখতে শুরু করল। রাতের খাবারের পরে শ্বশুর কুনালকে তার ঘরে ডাকলেন এবং কুনাল দ্বিধা না করে সেখানে চলে গেল। কেন জানি না, কিন্তু আমার মনে কৌতূহল জাগল। তাদের কথোপকথন শুনতে আমি ধীরে ধীরে শ্বশুরের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি শুনতে পেলাম দেবর এবং শ্বশুর নিজেদের মধ্যে কথা বলছিলেন, বাবা, তাড়াহুড়ো না করাই ভালো। প্রিয়া এখনও তরুণ, তার সবকিছু বোঝার ক্ষমতা আছে, তবে আমাদের আরও কিছুটা সময় নেওয়া উচিত। শ্বশুর উত্তরে বললেন, তুমি খুব সতর্ক, তবে এমন সুন্দর মেয়েকে সামনে রেখে ধৈর্য রাখা কঠিন। এই কথাগুলো শুনে আমি বেশ অস্বস্তি বোধ করতে লাগলাম। কিছু বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু যেন শরীর অসাড় হয়ে আসছিল। তারা রুম থেকে বেরোনোর আগেই আমি তাড়াতাড়ি নিজের রুমে ফিরে এলাম। এক সময় দেবর এসে আমাকে একটা বক্স দিয়ে বলল, এটা দাদা তোমার জন্য পাঠিয়েছে। আমি বক্সটা খুলে মিষ্টি দেখতে পেলাম। দেবর বলল, দাদা তোমার জন্য বিশেষ মিষ্টি পাঠিয়েছে, কিন্তু মিষ্টি খাওয়ার পর কিছু অদ্ভুত অনুভূতি হতে থাকল। আমি সাথে সাথে বাথরুমে গিয়ে মিষ্টি ফেলে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। আলো জ্বালাতেই দেখি আমার বন্ধু রুমি আমার পাশে বসে আছে, হাতে একটা লাঠি নিয়ে। রুমি আমার ব্যাপারে সে আমাকে কিছু জানাতে এসেছিল। রুমি বলল, প্রিয়া সব কিছু রেকর্ড করেছে। রুমি দেবরকে বলছে, এখন তুমি যদি সত্যি বলো না, তাহলে আমরা তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমার বন্ধু সবা আগে থেকেই বুঝে গিয়েছিল কিছু একটা ঠিক নেই। তখন আমি দেবরকে বললাম, প্রিয়া সব রেকর্ডিং করেছে। তুমি যদি এখন না বলো তাহলে আমরা পুলিশের কাছে যাব। দেবর কিছুটা ভয় পেয়ে গেল এবং আমাকে বলল যে তার বাবা দাদার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু দাদা শহরে গিয়ে অন্য একটি মেয়ের প্রেমে পড়েছিল। দাদা সেই মেয়েকেই বিয়ে করেছে, কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারেনি। পরে দেবর তার বাবাকে জানায়, দাদা শহরে তার প্রথম স্ত্রীকে নিয়ে ব্যস্ত। তার বাবা এই দ্বিতীয় বিয়েকে স্বীকৃতি দিতে রাজি হননি, এবং সেই কারণেই আমার ভাই বিয়ের রাতেই শহরে চলে যায়। গ্রামের বাড়িতে ফিরে আসার জন্য তার বাবার অনুরোধ সত্ত্বেও ভাই তার প্রথম স্ত্রীর সঙ্গেই থাকতে চেয়েছে এবং কখনোই তোমার কাছে ফিরতে চায়নি। দেবর বলতে থাকে, বাবা ভেবেছিলেন যদি দাদা ফিরে না আসে তাহলে গ্রামের মানুষ এবং পরিবার জানতে চাইবে সে কোথায়। তাই সম্মান বাঁচানোর জন্য বাবা আমাকে তোমার কাছে আসতে বলেন, যেন আমরা একসঙ্গে থাকি এবং এই সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলি। বাবা আমাদের সম্পর্ক নিয়ে একটি গল্প সাজিয়েছিলেন, যাতে কারো কাছে অপমান না হয়। মানুষ ভাবুক আমরা একে অপরকে ভালোবাসি, এটাই ঠিক।
দাদার পাঠানো পার্সেল ও চিঠিও তার পরিকল্পনার অংশ ছিল। কুনাল আরও বলল, তোমার জন্য মিষ্টি আনার আসল উদ্দেশ্য ভিন্ন ছিল। বাবা ওষুধ মেশানোর পর ভেবেছিলেন তুমি মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু তোমাকে শান্তভাবে ঘুমাতে দেখে আমি আর কিছু করতে পারিনি। নিজের প্রতি ঘৃণা বোধ হচ্ছিল। বাবার কথায় প্রথমে প্রভাবিত হলেও তোমার নিষ্পাপ মুখ দেখে আমার বিবেক বাধা দেয়। আমি কিছু না করেই তোমার ঘর থেকে বেরিয়ে আসি। পরে বুঝলাম দাদা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বাবার প্রভাবে আমার জীবনও ঝুঁকিতে পড়েছে। রুমির মোবাইলে স্বামীর একটি ছবি দেখলাম, যেখানে সে অন্য এক মেয়ের সাথে ছিল। তখনই বুঝতে পারি বাবার পরিকল্পনা কতটা ভুল ছিল। আমি ভেবেছিলাম আমার জীবনটা একদম অন্ধকারে তলিয়ে যাচ্ছে, কিন্তু দেবর তখন এমন কিছু প্রস্তাব দিল যা আমি কল্পনাও করিনি। সে চাইল আমাকে বিয়ে করতে, যাতে আমার জীবনে আর কোনো অশান্তি না থাকে। তার এমন প্রস্তাব আমাকে ভাবায়, কারণ আমার শ্বশুর সবসময় আমাকে নানা দিক থেকে বোঝাতে চেয়েছেন, কিন্তু তিনি আসলে নিজের চিন্তাভাবনার সীমানা থেকে কখনো বের হতে পারেননি। তার মনোযোগ ছিল কেবল সমাজের মানুষের কি বলবে সেই দিকে। মাঝে মাঝে বাবা মায়েরা নিজেদের সন্তানের কথা শোনার পরিবর্তে তাদের নিজেদের ইচ্ছা ও মতামত চাপিয়ে দেন, কিন্তু সন্তানদের চিন্তাভাবনা এবং অনুভূতি বোঝারও সমান প্রয়োজন। এটা বোঝা দরকার যে প্রত্যেকের জীবনের সিদ্ধান্ত তাদের নিজস্ব হওয়া উচিত, অন্যের চাপিয়ে দেওয়া নয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।